কানাই, দেখছিস গ্রামটা আগের মতো আর নাই। চারপাশে শুধু দালান, কংক্রিট আর মাটির গন্ধটাই হারায় যাইতেছে। রতন ভাই, আগে মাঠ ভরা ধান, পুকুর ভরা মাছ। এখন সব জায়গায় দেখি দোকান, বিল্ডিং, পোলাপানের হাতে মোবাইল ফোন। এই মোবাইল ফোনটাই তো এখন সব গিলতেছে রে কানাই। পড়ালেখার নাম নিয়া ফোন দেয় মা বাপ, তারপর সারাদিন খালি গেম আর ইউটিউব। তাই তো ভাই, বই খোলে না, কলম ধরে না, চোখ সারাক্ষণ স্ক্রিনে। মা বাপও চুপ, কেউ কিছু কয় না। এটাই তো আসল দায়িত্ব কানাই। শুধু খাইয়ে পড়ায় দায়িত্ব শেষ হয় না, শিখাইতে হইব, ঠিক বেঠিক চিনাইতে হইব। আগে মা বাপ পোলার পাশে বইসা পড়াইতো, গল্প বলতো, দোয়া শেখাইত। এখন তো বাচ্চার কান্না থামাতে মোবাইল দিয়া দেয়। এইভাবে চললে পোলাপান মানুষ না হইয়া যন্ত্র হয়ে যাইব। মাটি, গাছ, নদী চিনব না, মানুষ হইব কেমনে? আপনি ঠিক কইছেন রতন ভাই, আমাগোই কিছু করতে হইব। ছোটদের শেখাতে হইব প্রকৃতির মায়া, পড়ালেখার ভালোবাসা। তাইলে চল কানাই, একটা পাঠশালার মতো কিছু করি, যেখানে বইয়ের পড়া থাকবে আর জীবনের পড়াও থাকবে। বাবা মায়েরও শেখা দরকার। কানাই, দেখ কি সুন্দর হইছে। খড়ের ছাউনি দিয়া প্যাঁচানো এই ঘরটার দিকে চাইলেই মনের ভিতর শান্তি লাগে রে। রতন ভাই, খালি ভাবি এই জায়গাটা একসময় ঝোপঝাড়ে ভরা আসিল। এখন দেখেন পোলাপান পড়বে এইখানে। ছাদ না থাকলেও খড়ের নিচে বাইরের গরমটা ঢুকব না। খোলামেলা বাতাস, প্রকৃতির মাঝে পড়াশোনা, এইটাই তো চাইলাম। আর একটু কাজ বাকি। 2টা বেঞ্চ বানাইতে হবে, একটা ছোট ব্ল্যাকবোর্ড লাগাইলেই হইব। তখন পোলাপানেরা আইব। তারা এখনও আই নাই, কিন্তু মনে হয় যেন হাসির আওয়াজ শুনতেছি রে। মাঠে দৌড়াদৌড়ি করতেছে, খাতা বই নিয়ে ঢুকতেছে। ভাই, ফোনের বদলে বই ধরা হাতে আইব ওরা। মোবাইলে ঘাড় গুজে না থাইকা প্রকৃতির মাঝে শিখবে। তোরে কই কানাই, মা বাপরে এবার বুঝাইতইব, শুধু খাইয়া পড়ায় নয়, শিখানোর দায়িত্বও ওদের। এখান থেকে হয়তো আবার নতুন দিনের শুরু হইব ভাই। গ্রামের বুক থেইকা আলোর পথ খুলব। কি রে লালমিয়া, বেঞ্চগুলা এখনো রেডি করস নাই? আর কতদিন লাগবো রে? আর বেশি দিন না রতন ভাই, 2-1 দিনের মধ্যে কাম শেষ হয়ে যাইব। লাইব্রেরির কামটা তো পুরাই শেষ, যেটুকু বাকি রমজান আলী করতেছে। 2-1 দিনের ভেতর সব রেডি। ঠিক আছে। শোন, তোরা যতজন কাম করছস সবার টাকা বিকালে গঞ্জে গিয়া দিয়া দিমু। বিকালে দেখা করিস। হরিপদ, আজ তুই মন দিয়ে পড়ছিস না দেখছি। কিছু হয়েছে? না পণ্ডিত মশাই, আসলে কাল রাতে অনেকক্ষণ মোবাইলে গেম খেলছিলাম আর ভিডিও দেখছিলাম, ঘুমোতে দেরি হয়ে গেছে। এই তো হলো আসল ক্ষতি। একটা মোবাইলই তোকে আজকের পড়া থেকে দূরে সরিয়ে দিল। মোবাইলের পর্দা যত বড়ই হোক, জগৎটা কিন্তু অনেক ছোট করে দেয়। চোখ, মন, ঘুম সব নষ্ট করে দেয়। কিন্তু পণ্ডিত মশাই, ভিডিও দেখতে খুব ভালো লাগে, সময় কিভাবে কেটে যায় টেরই পাই না। ভালো লাগা সবকিছুই কি ভালো? যদি ভিডিও আর গেমে ডুবে থাকিস, তাহলে মন আর বইয়ের দিকে যাবে না। তোর মতো বয়সে চোখে সমস্যা, মনের অস্থিরতা এসব কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। তাহলে কি মোবাইল একেবারেই ব্যবহার করব না? ব্যবহার করবি, কিন্তু বেছে বেছে। যেটা শেখার কাজে লাগবে সেটাই দেখবি। কিন্তু সারাক্ষণ মোবাইল ঘেটে শুধু সময় নষ্ট করিস না। তোর চারপাশে এত সুন্দর জগৎ আছে। হ্যাঁ পণ্ডিত মশাই, আমাদের গ্রামের বিকেলটা কত সুন্দর। মাঠে খেলতে যাওয়া, নদীর পাড়ে বসে থাকা, পাখির ডাক শোনা। এই তো আসল জীবন। প্রকৃতি আমাদের শেখায় ধৈর্য, সৌন্দর্য আর শান্তি। মোবাইল তো যন্ত্র, কিন্তু প্রকৃতি হল জীবনে স্কুল। আজ থেকে আমি ঠিক করলাম, মোবাইল কম ব্যবহার করব, পড়ায় মন দেব, আর বিকেল হলে খেলতে যাব। বাহ হরিপদ, আজ তুই মন থেকে একটা ভালো সিদ্ধান্ত নিলি। চল, এখন একটু অঙ্ক করি। পণ্ডিত মশাই কেমন আছেন? বাচ্চাদের পড়াশোনার কি অবস্থা? জি, ভালো আছি রতন সাহেব। আপনি কেমন আছেন? আপনার শরীর সুস্থ কেমন আছে? আমি ভালো আছি, তবে আগের মতো শরীরে বল পাই না। বয়স বেড়ে যাচ্ছে, সাথে সাথে শরীরে বিভিন্ন রোগের দেখা দিচ্ছে। পণ্ডিত মশাই, আপনি জানেন
এই পাঠশালার জন্য জমি দিছিলাম একটা আশা নিয়া। ভাবছিলাম আমাগো গাঁর ছেলেমেয়েরা অশিক্ষা আর অন্ধকারে থাকব না। আপনার সেই আশাটাই আজ গ্রামের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। এই পাঠশালার প্রতিটি ইটের মাঝেই আপনার স্বপ্ন আছে। আমি চেষ্টা করি সেই স্বপ্নকে সত্যি করতে। কিন্তু এখন যেটা দেখতাছি, অনেক বাচ্চা মোবাইল নিয়ে আসক্ত হয়ে পড়ছে। রাত জেগে ভিডিও দেখে, গেম খেলে, সকালে ক্লাসে বই খোলে, কিন্তু মনটা তো পড়ে থাকে ফোনের ভেতর। আপনি ঠিকই বলছেন। মোবাইল শিক্ষার কাজে ব্যবহার করলে ভালো, কিন্তু যদি সেটা ডিস্ট্র্যাকশন হয়ে যায় তবে তা ভয়ঙ্কর। তবুও কিছু ছেলেমেয়ে আছে যারা প্রতিদিন আসে, মন দিয়ে পড়ে। ওদের চোখে আমি ভবিষ্যতের আলো দেখি। এই যে আমি চাই আমাগো গাঁর ছেলেমেয়েরা যেন মাটির কাছাকাছি থাকলেও স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার। তারা যেন গরিব ঘরের হোক, তবু মনে বড় হয়, সাহসে বড় হয়। আপনি যেটা বলছেন সেটাই শিক্ষার আসল উদ্দেশ্য। মাটি ছুঁয়ে থেকেও আকাশ ছোঁয়া স্বপ্ন দেখা মানে হচ্ছে নিজের শিকড় ভুলে না গিয়ে বড় কিছু হবার ইচ্ছে রাখা। এই ইচ্ছেটাকে আমি বাচ্চাদের মনে জাগাতে চাই। ঠিক কইছেন মশাই। আমি চাই আমাগো গাঁর একটা ছেলেও যেন বলে, আমি পারি, আমি হব। তাই ভাবছি ওদের সঙ্গে মাঝে মাঝে আমি নিজে গিয়ে কথা বলি। খুব ভালো ভাবনা। আপনি যদি নিজে এসে কথা বলেন তাহলে ওরা অনুপ্রেরণা পাবে, বুঝবে যে এই পাঠশালা শুধু বইয়ের না, এটা জীবন গড়ার জায়গা। ঠিক আছে পণ্ডিত মশাই, আগামী শনিবার আমি আসব। ওদের বলবো কিভাবে এই গাঁর মাটি দিয়া জীবন গড়তে হয়। আপনি পাশে থাকলেই পথটা আরও মজবুত হয়। আমি সবসময় আছি। এই আলোটা জ্বলতেই থাকবে যদি আমরা একসাথে চেষ্টা করি। রানু, হরিপদটারে লক্ষ্য করছ? আগে কেমন শান্ত ছিল, আর এখন একেবারে বদলায়া গেছে। হা গো, কমলাও তো কিছু কম না। আয়না নিয়েই সারাক্ষণ পড়ে থাকে। দিন কেমনে কাটায় বুঝি না। এই ফোন আর ভিডিওর দুনিয়ায় ঢুকা পড়ছে বাচ্চাগুলা। আগে তো মাঠে দৌড়াতো, গাছে উঠত, পুকুরে ঝাঁপ দিত, এখন কিচ্ছু না। ঠিক কইছ, বিকেল হইলেই একসময় কত মজা করত ওরা। এখন তো জানালা দিয়ে বাইরেও চায় না। আর বইয়ের পাতায় মন বসানোর কথা জিজ্ঞেস করো না, 2 মিনিটেই উঠে যায়। এইভাবে চললে ভবিষ্যৎটা কি হবে? দাদি, একটা গল্প শোনাও না। অনেক দিন তোমার মুখে গল্প শুনি না। এই ছেলে, পড়াশোনার নাম নাই, শুধু গল্প আর গল্প। সারাদিন মাথায় শুধু খেয়াল খুশি। দাদি, তোমার মুখে গল্প শুনতে যে অনেক ভালো লাগে। প্লিজ একটা গল্প বলো না। আচ্ছা, শোন তবে। কিন্তু এই গল্পটা একটু আলাদা। এটা কল্পনার না, বরং বাস্তবের মতোই। একটা গ্রামের ছেলের কথা, যে খুব গরিব ছিল, কিন্তু অনেক কষ্ট করে নিজের ভাগ্য বদলেছে। এক গ্রামে থাকত এক ছেলে পুলে, নাম রামু। গরিব ঘরের ছেলে। তার বাবা কাজ করত লোকের জমিতে, মা বাসায় ধান ভানত। ওর নিজের পড়াশোনার মতো উপকরণও ছিল না। একটা খাতা আর ভাঙা একটা কলম ছিল কেবল। কিন্তু রামুর ছিল একটাই জেদ, সে একদিন অনেক বড় হবে। তাই সকালে বাবার সাথে জমিতে গিয়ে কাজ করত, আর বিকেলে গাছতলায় বসে কুড়িয়ে পাওয়া কাগজে পড়ত। মেলা সময় আলো না থাকায় রাত্রিও কুপির আলোয় বই পড়ত। গ্রামের অনেকেই ওকে হাসি ঠাট্টা করত, ওই রামু, বই নিয়ে কি করবি রে? কিন্তু রামু দমে যায়নি। দিন মাস বছর পার হল। রামু স্কুলে প্রথম হল, তারপর কলেজে স্কলারশিপ পেল, আর একদিন শহরে গিয়ে বড় চাকরি পেল। কত মানুষ তখন তাকিয়ে দেখে, এই সেই রামু যে কিনা ধানের গাদা পাশে বসে পড়ত। রামু তখন বলেছিল, জীবনে সফল হতে চাইলে স্বপ্ন নয়, ঘামে ভেজা পরিশ্রম লাগবে। যত বড় কষ্ট, তত বড় সাফল্য। ও দাদি, রামুর মতো যদি আমিও একদিন কিছু করতে পারতাম। পারবি রে সোনা, মন দিয়ে পড়িস, কষ্ট কর, দেখবি তুইও একদিন বড় হবি। তখন সবাই বলবে, এই হরিপদ একদিন গল্প হয়ে যাবে। আচ্ছা দাদু ভাই, আমি তো দিদির মুখে অনেক গল্প শুনেছি,
এবার আমি তোমার মুখে একটা গল্প শুনতে চাই। একটা পরীর গল্প বলো না? তুই কি জানিস কমলা, পৃথিবীর সবচেয়ে সুন্দর পরী তুই নিজেই? আমি আমি পড়ি? কিভাবে দাদু? শোন, তাহলে তোর জন্যই একটা গল্প বলি। একটা ছোট্ট মেয়ের গল্প, যে সত্যিকারের পরী হয়ে উঠেছিল। অনেক দূরের এক গ্রামে থাকত ছোট্ট এক মেয়ে, নাম ছিল মেঘলা। মেঘলা ছিল না রাজকন্যা, না তার ছিল উড়তে পারা ডানা। তবু সবাই তাকে বলতো, তুই তো একেবারে পরীর মতো। কিন্তু মেঘলা ভাবত, আমি তো সাধারণ মেয়ে, আমি কিভাবে পরী হব? একদিন স্কুলের ম্যাডাম ক্লাসে বললেন, একজন মানুষ তখনই পরীর মতো হয় যখন তার মন হয় সবচেয়ে সুন্দর। মেঘলা তখন সিদ্ধান্ত নিল, সে এমন একজন মানুষ হবে যাকে দেখে সবাই ভালো হতে চাইবে। সে শুরু করল ছোট ছোট ভালো কাজ থেকে। সকালে উঠে মায়ের কাজে হাত বাড়িয়ে দিল, স্কুলে গিয়ে মন দিয়ে পড়াশোনা করল, বন্ধুদের সঙ্গে খাবার ভাগ্য রেখে তো কারো মন খারাপ দেখলে পাশে বসত। গ্রামের এক বৃদ্ধ ঠাকুমা বললেন, মা, তুই তো একেবারে পরীর মতো ভালো। ধীরে ধীরে গ্রামের সবাই বলতো, এই মেয়েটার মুখে এমন শান্তি, আচরণে এমন মায়া, ঠিক যেন পরী। মেঘলা তখন বুঝল, পরী হতে ডানা লাগে না, সুন্দর জামা কাপড় লাগে না, দরকার শুধু সত্যবাদিতা, মমতা, পরিশ্রম আর ভালোবাসা। মেঘলা বড় হয়ে একজন শিক্ষিকা হল। তার ক্লাসের মেয়েরা তাকে বলতো, আপা, আপনিও কি ছোটবেলায় পরী ছিলেন? মেঘলা হেসে বলতো, না, আমি চেষ্টা করেছিলাম শুধু একজন ভালো মানুষ হতে, বাকিগুলো তো তোমাদের চোখে পরীর ছায়া। এই গল্পের শিক্ষা, যে মেয়ে নিজের দায়িত্বে সচেতন, অন্যকে সাহায্য করে, মন দিয়ে পড়াশোনা করে, কখনো মিথ্যা বলে না, সেই একদিন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। সেই হয়ে ওঠে আলোর মতন পথ দেখানো এক পরী, যাকে দেখে সবাই অনুপ্রাণিত হয়।